ফ্রেন্ডস, বিচিত্র ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি আমাদের পার্ট 2 যেটা ড্রাফটিং কমিটিতে এর আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম, সে ড্রাফটিং কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর বলে শেষ করেছিলাম। তো আজকে দ্বিতীয় পার্ট সেই ড্রাফটিং কমিটি নিয়ে আলোচনা করব। তো ড্রাফটিং কমিটির বলেছিলাম যে সভাপতি হলো ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে বলা হয়ে থাকে ফাদার অফ কনস্টিটিউশন। ফাদার অফ কনস্টিটিউশন বি.আর. আম্বেদকরকেও বলা হয়ে থাকে। এই ড্রাফটিং কমিটির মোট 7 জন মেম্বার ছিল। মোট 7 জন মেম্বার। এই 7 জন মেম্বারের মধ্যে একমাত্র মুসলিম মেম্বার ছিল স্যার সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ। স্যার সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ ছিল এই ড্রাফটিং কমিটির একমাত্র মুসলিম মেম্বার। এরপর ড্রাফটিং কমিটি যে তৈরি হয়েছিল, তারপরে যখন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন পেয়ে থাকি তাদের কাছ থেকে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা পাই 1949 সালে 26শে নভেম্বর আমাদের হাতে অর্পণ করেছিল। তো আমরা দেখবে বইয়ের প্রথম পাতাতেই আমরা দেখতে পাই যে একটা সংবিধানের প্রস্তাবনা বলে লেখা থাকে। সেই সংবিধানের প্রস্তাবনার শেষের দিকটা দিয়ে লেখা থাকে যে 1946 সালে 26শে নভেম্বর এই ড্রাফটিং কমিটি 1949 সালে 26শে নভেম্বর এই ড্রাফটিং কমিটির মাধ্যমে ওই আমাদের সংবিধানটা প্রস্তাবনাটা গৃহীত হলো। তো তারপরে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে শেষ হয়ে গেছিল সেটা নয়, ড্রাফটিং কমিটি আমাদের তারপরেতেও লক্ষ্য করা যায় ড্রাফটিং কমিটি আমাদের ছিল কিসের জন্য ছিল? তারা যে আমাদের সংবিধান যে আমাদের হাতে তুলে দিয়েছে, কিন্তু সেই সংবিধানের কোনো ভুল সংশোধন বা কোনো আর্টিকেল যোগ, সেই আর্টিকেল যোগগুলো এই ড্রাফটিং কমিটির মাধ্যমে করে দেয়। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা আর্টিকেল সংখ্যা, যখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয় তখন আর্টিকেল সংখ্যা ছিল 395 এবং শিডিউল ছিল 8টি এবং পার্ট ছিল 12টি। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন আর্টিকেল সংখ্যা 395টা, শিডিউল সংখ্যা ছিল 8টা এবং পার্ট সংখ্যা ছিল 12টা। তো আজকের দিনে আমরা সেটা দেখতে পাবো যে আর্টিকেল সংখ্যা সেটা হয়ে দাঁড়িয়েছে 448টা, শিডিউল সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 12টা, পার্ট সংখ্যা 12টা নয়, পার্ট সংখ্যা ছিল 22টা, আর এখন পার্ট সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 25টা। তাহলে আর্টিকেল সংখ্যা 395টা থেকে বর্তমান দিনে দাঁড়িয়েছে 448টা, শিডিউল সংখ্যা 8টা ছিল সেখান থেকে দাঁড়িয়েছে 12টা, এবং পার্ট সংখ্যা 22টা থেকে দাঁড়িয়েছে 25টা। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সবথেকে বড় লিখিত কনস্টিটিউশন। এই লেখালেখির কাজটা কে করেছিল? ইন্ডিয়ান কনস্টিটিউশনের লেখালেখির কাজটা করেছিল প্রেম বিহারী রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা বলে তাকে ডাকা হতো, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তো এই ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা যে লেখালেখিটা দেখতে পাই সেটা হলো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের বর্তমান দিনে যে আমরা 22টা কমিটি নিয়ে আলোচনা করেছিলাম, 22টা কমিটি বলেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার জন্য 22টা কমিটি এসেছিল। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি হলো ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। এর সাথে সাথে আমি আর 3টে কমিটির নাম বলবো, যে 3টে কমিটির সভাপতিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হলো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, যার হেড ছিল জওহরলাল নেহরু। এবং 2 নম্বর ছিল ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড সাব কমিটি, যার সভাপতিত্ব করেছিল জে.বি. কৃপালিনী। এবং 3 নম্বর হলো স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর, এর সাথে সাথে আর তিনটে কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, 22টা কমিটি খুব গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যেই আমি 4টে কমিটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি যেটা ছিল জওহরলাল নেহরু ছিল, সভাপতিত্ব করেছিল। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড সাব কমিটি যে ছিল জেবিটি বালিনী, এবং স্টিয়ারিং কমিটি যে সভাপতিত্ব করেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর দেখো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হতে কত দিন সময় লেগেছিল? ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হতে কত দিন সময় লেগেছিল? সময় লেগেছিল 2 ইয়ার্স 11 মান্থ 18 ডেজ। তাহলে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে। ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তো আরেকটা, ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে যে যে জিনিসগুলো গৃহীত হতো সেগুলো হলো ন্যাশনাল ফ্ল্যাগ, না জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকাটা গৃহীত হয়েছিল আজকের দিনে, অর্থাৎ কি 22শে জুলাই 1947 সাল। 22শে জুলাই 1947 সাল আজকের দিনে বলা হয় থেকে জাতীয় পতাকাটা আমাদের গৃহীত হয়েছিল ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে। এর সাথে সাথে আরেকটা হয়েছিল আমাদের যে জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সাল। 1950 সালে 24শে জানুয়ারি এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাধ্যমে 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীতটা গৃহীত হয়েছিল। এবং জাতীয় যে সং অর্থাৎ কি বন্দে মাতরম, ওইটা এই ডেটে অর্থাৎ 24শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয়েছিল। এবং এটা এই দুটো ছাড়াও এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, দেখতে হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হচ্ছে এই 24শে জানুয়ারি 19। তাহলে 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত অর্থাৎ কি ন্যাশনাল অ্যানথেম সেটা গৃহীত হচ্ছে। এবং 24শে জানুয়ারি 1950 সালে আরেকটা গীত হচ্ছে যেটা কি জাতীয় আমাদের যে সং অর্থাৎ কি বন্দে মাতরম সেটা গীত হচ্ছে। এবং এই ডেটাতে আরেকটা ঘটনা হচ্ছে যেটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হচ্ছে। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন যে পাস হয়েছিল অর্থাৎ কি যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাক্টটা সেটা স্টার্ট হয়েছিল 18 জুলাই 1947 সালে। 18 জুলাই 1947 সালে এটা হলো আমাদের স্টার্ট হয়েছিল যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টটা। কিন্তু 18 জুলাই 1947 সালে স্টার্ট না হয় আমাদের সেটা কার্যকারী হয়েছিল 15 আগস্ট 1947 সাল। 15 আগস্ট 1947 সালে এই আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা কার্যকর হচ্ছে, যাকে আমরা মাউন্ট ব্যাটেন প্ল্যান হিসাবেও জানতে পারি এবং 3 জুন প্ল্যান হিসাবে জানতে পারি। তো এই ড্রাফটিং কমিটি সহ এই যে 3-4টে কমিটি বললাম, 3 কমিটি, এই 3টে কমিটি ছাড়াও যা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে 2জন ওমেন মেম্বার ছিল অর্থাৎ কি মহিলা সদস্য ছিল। সেই মহিলা সদস্য দুটো হলো সরোজিনী নাইডু এবং বিজয় লক্ষ্মী পণ্ডিত। সরোজিনী নাইডু এবং বিজয় লক্ষ্মী পণ্ডিত। এর সাথে আমি একটু ফার্স্ট ইলেকশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে ইলেকশনটা হয়েছিল সেটা হয়েছিল 1951 সালে। 1951 সালে এটা স্টার্ট হয়েছিল। 1951 সালে এটা স্টার্ট হয়েছিল, কিন্তু সেটা হেড হয়েছিল অর্থাৎ কি সেটা কার্যকরী হয়েছিল 1952 সালে। 1952 সালে সেটা কার্যকরী হয়েছিল এবং 1951 সালে সেটা স্টার্ট হয়েছিল। এবং ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ছিল সুকুমার সেন। ফার্স্ট চিফ ইলেকশন কমিশন ছিল সুকুমার সেন। এবং বর্তমান দিনে আমরা যে চিফ ইলেকশন কমিশন আমাদেরকে সুনীল অরোরা, এটা একটা স্ট্যাটিক চিটের মধ্যে পড়ে যাবে যে সুনীল অরোরা হলো আমাদের বর্তমান দিনে চিফ ইলেকশন কমিশন, যিনি হলো 23rd অর্থাৎ কি 23তম ইলেকশন কমিশন। 23তম ইলেকশন কমিশন হিসেবে আমরা সুনীল অরোরার নামটা পেয়ে থাকি। এরপর আসি এমার্জেন্সি পিরিয়ড। এমার্জেন্সি পিরিয়ড বলতে জাতীয় জরুরি অবস্থা। এমার্জেন্সি পিরিয়ডকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি,
যেটা আমরা পেয়ে থাকি আর্টিকেল 352 নম্বরে পেয়ে থাকি। পরবর্তী ক্ষেত্রে এটা আমরা আলোচনা করব আর্টিকেল 52টা কি। তো আজকে আমরা শুধুমাত্র এমার্জেন্সি পিরিয়ডটা কি কি তিনটে ভাগে ভাগ ছিল সেই ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352 নম্বরে পাই। এরপর আসি স্টেট এমার্জেন্সি। এইটাকে প্রেসিডেন্ট এমার্জেন্সিও বলা থাকে, প্রেসিডেন্টাল এমার্জেন্সি। এইটা হলো আর্টিকেল 356 নম্বর। আর্টিকেল 356 নম্বরে স্টেট এমার্জেন্সি কথাটা পেয়ে থাকে। এবং 3 নম্বর হলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যেটাকে 360 নম্বর আর্টিকেলে পেয়ে থাকি। তাহলে তিন রকমের আমরা জাতীয় জরুরি অবস্থা পেয়ে থাকি। একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি যেটা আর্টিকেল 352 নম্বরে, স্টেট এমার্জেন্সি যেটাকে প্রেসিডেন্টাল এমার্জেন্সি বলা থাকে যেটা হলো আর্টিকেল 356 নম্বরে, এর সাথে থাকে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা হলো 360 নম্বর আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমরা আর্টিকেল 1, 2, 3 নিয়ে আলোচনা করে আমার ভিডিওটা আজকে শেষ করব। তো আর্টিকেল 1 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 1 হলো নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ টেরিটরি অফ ইউনিয়নও বলা থাকে, নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন। এই ইউনিয়ন, যে ইউনিয়ন কথাটা পেয়ে থাকে সেই ইউনিয়ন কথাটা সাজেস্ট করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। শুধুমাত্র আমরা ইউনিয়ন নেমটা আমরা ভারত যে নামটা এবং হচ্ছে তার টেরিটরি ইন্ডিয়ার যে নামটা ভারত, অর্থাৎ এই দুটো নামই পেয়ে থাকি আর্টিকেল 1 থেকে। আর্টিকেল 2 এর কি আছে? আর্টিকেল 2 এখানে যে নতুন যে স্টেট গঠিত হবে, অর্থাৎ নতুন রাজ্য যে স্থাপন হবে সেই রাজ্যের যে এনলিস্টমেন্ট মানে কি তার যে একটা নথিভুক্ত করা, সেই নথিভুক্তটা এই আর্টিকেল 2 এ পেয়ে থাকি। এনলিস্টমেন্ট নতুন রাজ্যের, যেমন হচ্ছে আমরা বর্তমান দিনে অন্ধ্রপ্রদেশকে ভেঙে যে তেলেঙ্গানা রাজ্য স্থাপিত হয়েছিল তার যে এনলিস্টমেন্ট এটা আর্টিকেল 2 তে বলা ছিল। এবং আর্টিকেল 3 তে কি? আর্টিকেল 3 তে যে নতুন রাজ্য স্থাপন হলো সেই রাজ্যের বাউন্ডারি কতটা হবে, সেই রাজ্যের এরিয়া কতটা হবে, সেই রাজ্যটা কোন রাজ্য থেকে আলাদা হচ্ছে এবং সেই রাজ্যের নাম কি, সেই সমস্ত কিছু আর্টিকেল 3 তে বলা আছে। যেমন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে কতটা এরিয়া বা কতটা বাউন্ডারি তার হবে, আলাদা কতটা হচ্ছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত ব্যাপারগুলো নিয়ে আর্টিকেল 3 তে আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা আর্টিকেলগুলো আরো আলোচনা করব। থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন।